শুভ সকাল। আমি ডাক্তার তুষার মাহমুদ আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সৌজন্যে এবং বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি নিবেদিত এখন টিভির নিয়মিত আয়োজন আরোগ্য নিকেতনে। আজকে আমরা কথা বলবো হরমোনজনিত রোগীদের জীবন ব্যবস্থা নিয়ে, মানে সার্বিক জীবন প্রণালী নিয়ে। সো এই বিষয় নিয়ে কথা বলতে আমাদের সাথে উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার ফারুক পাঠান স্যার এবং ডাক্তার নাজমা আক্তার ম্যাডাম। আসসালামু আলাইকুম ম্যাডাম। ভালো আছেন তো আপনি? আলহামদুলিল্লাহ। স্যার আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। স্যার এই যে আমি প্রথমে আজকে আমি আপনার কাছে জানতে যাব, হরমোনজনিত রোগের সংখ্যা বাংলাদেশে তো অনেক বেড়েছে, মানে ঘরে ঘরেই বলতে পারি। এবং মোটা দাগে যদি জানতে চাই কি কি রোগকে আমরা হরমোনজনিত রোগ হিসেবে বলতে পারি? ধন্যবাদ আপনাকে। প্রথম হলো ডায়াবেটিস। রোগীর সংখ্যা হিসেবে বেশি, আমরা সেটাকে বেশি চিন্তা করি। একই সাথে সমান তালে তাল মিলিয়ে থাইরয়েড সমস্যা, নিয়ারলি সিমিলার প্রিভ্যালেন্স আমার আসছে। তারপর অবেসিটি আর একটা প্রবলেম নিয়ে আমার আজকে আসছে। এই কয়েকটা পয়েন্ট কিন্তু খুব বেশি আমাদের ভিতরে আসছে। আর হলো মেয়েদের বেলা আমার পলিসিস্টিক মেটাবলিক ওভারিয়ান সিনড্রোম যেটা বলি আমরা, সেটা একটা আসতেছে, পলি এন্ডোক্রাইন ডিসঅর্ডার, যেটা আগে পিসিএস হিসেবে এটা একটা খুবই কমন, মেয়েদের ভিতরে খুবই আসছে। ছেলেদের ভিতরে হাইপোগোনাডিজম কিন্তু খুবই কমন। বাকি একটা যে প্রবলেমটা আছে এন্ডোক্রাইন প্রবলেম, যেটা খুবই কমন বর্তমানে, সেটা স্পন্টেনিয়াসলি হোক বা আমাদের কারণেই হোক, আইট্রোজেনিক হোক, সেটা এডিনাইন ইনসাফিসিয়েন্সি। এই কটা পয়েন্ট কিন্তু খুবই মারাত্মকভাবে আমাদের বর্তমানে আমরা ফেস করছি যারা এন্ডোক্রাইনোলজিস্ট হিসাবে। তার এই কটা আমার এন্ডোক্রাইন ডিজিজ কিন্তু খুবই কমন আমাদের বর্তমানে হিসাবে আসছে। তো এইটার সাথে আমার ওবেসিটি একটা বিরাট ফ্যাক্টর জড়িত আছে। যতগুলি আমার মেটাবলিক ডিজিজ চিন্তা করি, আমরা ডায়াবেটিস বলি, হাইপার টেনশন কথা বলি, আমার ডিসলিপিডিমিয়া কথা বলি, করোনা আর্টারিটিস কথা বলি, সব রোগের মূলে কিন্তু আমার হলো অবেসিটি। তো আমি মনে করি ডায়াবেটিস বেলাও একই কথা আসছে। তো অবেসিটি আমার মূল রোগ, তারই বহিঃপ্রকাশ হিসেবে বাকি রোগগুলি আসছে, সেটা ওবেসিটি রিলেটেড হোক, ওবেসিটি কমপ্লেক্সন হিসাবে আসুক না কেন। তাহলে বর্তমান যুগে যদি আমি চিন্তা করি, তো আমাদের পাবলিক হেলথ সাইড থেকে কোন রোগটা ইম্পর্টেন্ট বেশি দেবো আমরা? ডেফিনেটলি ওবেসিটিকে আমরা বেশি প্রাধান্য দেবো, কারণ তার সাথে আমার বাকি রোগগুলি জড়িত হচ্ছে, ডায়াবেটিস, হাইপার টেনশন, ডিসলিপিডিমিয়া, করোনা আর্টারি ডিজিজ, এবং সাথে আমার থাইরয়েড ডিসঅর্ডার। এই দুটাকে যদি মাথা রেখে পাবলিক হেলথ ইস্যু থেকে, তাহলে বোধহয় আমরা আমাদের হেলথ সাইড থেকে, পাবলিক হেলথ সাইড থেকে আমরা বেশি উপকৃত হব। সো আমাদের মনে হওয়া উচিত অল সেক্টরস, সেটা মেডিকেল সায়েন্সের অল সেক্টর যেটা হোক, পলিসি মেকিং যারা আছে, সবারই উচিত এই জায়গাতে নজর দেওয়া। কারণ এটা সাইলেন্ট, এটা আমরা চিন্তা করছি না কেউ। আমি যে আমার শ্রোতা আছে, আমার যে অভিজ্ঞতা আছে, এটাকে আমরা একটা বিশেষণ হিসাবে চিন্তা করি। এটা আমরা কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে চিন্তা করছি। আমরা লম্বা মানুষ, খাটো মানুষ, ফর্সা মানুষ, কালো মানুষ, আমরা মোটা মানুষ চিন্তা করছি। কিন্তু মোটাটা কিন্তু অ্যাডজেক্টিভ না, এটা রোগ। তার রোগের সাথে আমার প্রায় নিয়ারলি 300 রোগ সৃষ্টি হচ্ছে। সো তার সাথে আমার মর্বিডিটি তো আছে, আমার লাইফ এক্সপেক্টেন্সি এটাও কমে যাচ্ছে। তাহলে আমার একটা মানুষ যখন 70 বছর বাঁচছে, এই ওবেসিটির কারণে রিলেটেড প্রবলেম হওয়ার কারণে সে 20 বছর তার জীবনতে চলে গেল, তো আমার প্রোডাক্টিভ লাইফ 20 বছর কিন্তু কমে যাচ্ছে। এটা কিন্তু একটা দেশের জন্য কিন্তু বিরাট লস, ডাইরেক্ট বলে ইনডাইরেক্ট কস্টই চিন্তা করি। তাহলে আমার মনে হওয়া উচিত সবারই, অপমর্যাদা সাধারণ থেকে শুরু করে পলিসি মেকিং যারা আছে, গভর্নমেন্ট যারা আছেন, প্রত্যেকের উচিত এই জায়গাটা নজর দেওয়া, আমরা কীভাবে অবস্থিতি কমাইতে পারি। তার সাথে রিলেটেড কি আমাদের জীবনযাত্রা, কারণ এটার সাথে রিলেটেড হলো জীবনযাত্রা। যেহেতু আমাদের নগরায়ণ হচ্ছে আনপ্ল্যান্ড, ইকোনমিক গ্রোথ হচ্ছে দ্রুত, ফুড হ্যাবিট চেঞ্জ হচ্ছে, স্লিপিং প্যাটার্ন চেঞ্জ হচ্ছে, অতিরিক্ত স্ক্রিন টাইম, মোবাইল ফোন ইউজ হচ্ছে, স্ট্রেস অ্যান্ড স্ট্রেন, এই যে লাইফ জীবনযাত্রার যে কত 5টা কম্পোনেন্ট, আমরা বিচ্যুত হয়েছি। নর্মাল লাইফ থেকে আমরা অ্যাবনর্মাল লাইফে চলে যাচ্ছি। এই অ্যাবনর্মাল লাইফ প্রবাবলি একদিকে আশীর্বাদ আমাদের মডার্ন টেকনোলজি, আরেকদিকে এই মডার্ন টেকনোলজি আমার কাছে অবশ্যই হিসাবে আমাদের ওবেসিটিটা চলে আসছে, তার সাথে বাকি রোগগুলি চলে আসছে। তাই এখানে আমাদের অনেক কিছু করণীয় কিন্তু আছে, আমি মনে করি। আমি আজকে প্রোগ্রামটা খুব সুন্দর প্রোগ্রাম, এই বিষয়ে আমার কথা বললে আমরা খুব খুশি হচ্ছি। অনেক অনেক গুরুত্বপূর্ণ বিষয়টা, কারণ এই যে আমাদের এখনকার যে হরমোনজনিত রোগের সংখ্যা বাড়ছে কেন, এর
একটা মেইন কারণে আমাদের লাইফস্টাইল রিসেন্টলি চেঞ্জ হয়েছে। একদম যে কয়েকটি পয়েন্ট বললেন স্যার, এই স্ক্রিন টাইম বেশির জন্যই বসে থাকা হচ্ছে, কায়িক পরিশ্রম হচ্ছে না, অ্যাক্টিভিটি কমে যাচ্ছে, খাদ্যাভ্যাসটা পরিবর্তন হচ্ছে, সব কিছুরই এফেক্ট এটা। স্যার প্রত্যেকটা হরমোনজনিত রোগের কথা বললেন ম্যাডাম, কিন্তু ওবেসিটিটা আমরা দেখে বুঝছি যে তুমি মোটা হয়ে যাচ্ছ, তোমার টেস্টগুলি করো, তোমার কিন্তু কেয়ারফুল থাকা লাগবে। অনেকে আছে ওজন স্বাভাবিক কিন্তু তারও তো হরমোনজনিত রোগ থাকতে পারে আন্ডারলাইন। এটা কি কি উপসর্গ হলে পরীক্ষা করে আমাদের পেতে হবে, নাকি আমরা হঠাৎই কোনোভাবে এটা পেয়ে যাব, মানে রোগটা ধরা পড়বে? মানে কি কি উপসর্গ হলে বেসিক্যালি আমার টেস্টটা করা উচিত? আচ্ছা, ধন্যবাদ। হরমোনজনিত রোগ কিছু রিস্ক ফ্যাক্টর তো থাকে, তার মধ্যে স্যার যেটা বলছিলেন ওবেসিটি, কিন্তু সবসময় যে ওবেসিটি থাকবে আপনি যেটা বলেছেন ঠিকই আছে, অনেক সময় ওবেসিটি নাও থাকতে পারে, অথবা নর্মাল বিএমআই নিয়ে আসছে। তো ওবেসিটির ক্ষেত্রে আমাদের আরেকটা ভুল ধারণা যেটা হচ্ছে ওভারঅল মোটা, আবার কারো করে দেখবেন যে বিএমআই ঠিকঠাক আছে, তার সেন্ট্রাল ওবেসিটি অনেক বেশি, আমাদের যে অ্যাবডোমিনাল ওবেসিটি যেটা আমরা বলি, হ্যাঁ, সেটা কিন্তু টোটাল ওবেসিটির থেকেও খারাপ। সেন্ট্রাল ওবেসিটিটা নিয়ে কিন্তু আমরা বেশি কথা বলি, মেটাবলিক সিনড্রোমের পার্ট কিন্তু সেন্ট্রাল ওবেসিটি নিয়ে, এটাই কিন্তু কমানোটা খুব কঠিন। অনেক রোগীরা আসে, ম্যাডাম অনেক ওজন কমিয়ে ফেলেছি কিন্তু এই পেট তো কমে নাই। হ্যাঁ, তো এই ব্যাপারটা কিন্তু একটা জরুরি জিনিস যে আমাদের সেন্ট্রাল ওবেসিটি কমাতে হবে। তাহলে যে কোনো হরমোন রোগী যে কোনো ধরনের সিমটম নিয়ে আসতে পারে। এটা যদি ডায়াবেটিস হয়, অনেক ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে কিন্তু শুধু যে ওজন বাড়তির একটা হিস্ট্রি থাকে তা না, অনেকের ওজন কমে যাওয়ার হিস্ট্রিও থাকে, যে আমার ওজন কমে যাচ্ছে, এটা কিন্তু ডায়াবেটিস রোগীর একটা লক্ষণ হতে পারে। বা ওজন একদম আনএক্সপেক্টেডলি অনেক হঠাৎ করে বেড়ে গেছে, দুইটাই হতে পারে। থাইরয়েডের রোগী, তাদের ক্ষেত্রে সবসময় যে ওবেসিটি নিয়ে আসবে বা ওয়েট গেনের একটা হিস্ট্রি নিয়ে আসবে তা কিন্তু না। অনেক সময় কিন্তু নর্মাল থার্ড ফাংশন অল্টারেশন অথবা তার অন্য সমস্যা, যেমন আমাদের কাছে অনেকে আসছে যেমন মিনিস্টারের ইরেগুলারিটি, মেয়েরা বিশেষ করে, বাচ্চার মায়েরা হয়তো বা বাচ্চাটাকে নিয়ে আসছে যে আমার বাচ্চাটা মানসিক শুরু হওয়ার পর থেকে তার মিনিস্টারের ইরেগুলারিটি দেখছি, তারপর কনসিভ করতে পারছি না, ইনফার্টিলিটি, হ্যাঁ, এগুলো সেক্ষেত্রে তার হতে পারে যে তার বিএমআইটাও নর্মাল বাট ওবেসিটি নেই, কিন্তু তার ইনফার্টিলিটি ডেভেলপ করছে, বা পরবর্তীতে যখন আমরা পরীক্ষা করছি তার হয়তো বা কোনো হরমোনাল ইনসাফিসিয়েন্সি বা ডেফিসিয়েন্সি আমরা দেখতে পাচ্ছি। তারপর হাইপারথাইরয়েড পেশেন্ট, তারা কিন্তু আসে হচ্ছে ওয়েট লস নিয়ে। হাইপারথাইরয়েড, হ্যাঁ, তাদের কিন্তু এসে বলবে যে আমি তো প্রচুর খাই, আমার ওজন কমে যাচ্ছে, আমি আরও ওজন খাওয়া বাড়িয়ে দিয়েছি, এক হচ্ছে নর্মাল খাই অথবা আমি আগের থেকে বেশি খাচ্ছি কিন্তু আমার ওয়েট গেইন হচ্ছে না। আর হাইপোতে যেটা হচ্ছে যে আমি নর্মাল খাবারই খাচ্ছি অথবা আমি এখন খুব ডায়েট কন্ট্রোল করার চেষ্টা করতেছি কিন্তু আমার ওয়েট গেইন হচ্ছে। তো এগুলো একটা। স্যার আরেকটা অসুখের কথা বলছিলেন যেটা অ্যাডেনাল ইনসাফিসিয়েন্সি। অ্যাডেনাল ইনসাফিসিয়েন্সি পেশেন্টটা, যেটা আমাদের প্রাইমারি অ্যাডেনাল ইনসাফিসিয়েন্সি, একটু কঠিন হয়ে যাচ্ছে কিনা জানি না, যেটা আমরা এডিসন ডিজিজ বলি, সেটাতে কিন্তু ওয়েট লসের হিস্ট্রি থাকে, পেশেন্ট ওজন কমে যাচ্ছে। আর আরেকটা হচ্ছে যেটা আমরা যেটা বলি যে সেকেন্ডারি, সেটার মধ্যে একটা হচ্ছে যে আমরা যে স্টেরয়েড টাইপের ওষুধ খাই, সেখানে কিন্তু পেশেন্ট আসে ওয়েট গেইন নিয়ে, সেটা হচ্ছে কুশিংগয়েড একটা ফিচার নিয়ে আসে, একদম ওজন বেড়ে গিয়েছে, আমার উপরে ফাটা দাগ হয়ে গেছে, হ্যাঁ, রোগীরা এসেই বলবে তলপেটে ফাটা, আমার থায়ে বা উরুতে ফেটে গেছে, হ্যাঁ, আমার ঘাড়ে একটা কুজের মতো হয়েছে, হ্যাঁ, আমার সবাই বলে যে তোমার এরকম চেহারা একটা চেঞ্জ চলে আসছে, মুখটা ফোলা ফোলা হয়ে গিয়েছে। তো এই ধরনের সিমটম নিয়েও কিন্তু আসতে পারে। তো যে কোনো ধরনের সিমটম নিয়ে আসুক না কেন, প্রথমে যেটা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে হিস্ট্রি টেকিং, যে তার রিস্ক ফ্যাক্টর কী ছিল, তার বর্তমানে কারেন্ট যে ফিচারগুলো সেটা কোনগুলোর সাথে রিলেভেন্ট, এবং তারপরে অ্যাপ্রোপ্রিয়েট ইনভেস্টিগেশন। সবাইকে তো সব কিছু করা যাবে না, সবসময় সবার অ্যাফোর্ডেবিলিটি থাকে না, সবসময় সব জায়গায় অ্যাভেলেবেলও থাকে না। তো সেই ক্ষেত্রে আমাকে এই জাজমেন্টের পরে তার অ্যাপ্রোপ্রিয়েট ইনভেস্টিগেশন করে তার ডিজিজটাকে আইডেন্টিফাই করা, এবং রিলেভেন্টলি যদি পরবর্তীতে তার কমপ্লিকেশনকে জাজ করার জন্য আমাকে আরও কিছু পরীক্ষা করতে হয়, সেগুলো করে তার অ্যাপ্রোপ্রিয়েট ম্যানেজমেন্টটাকে শুরু করা। তো ম্যানেজমেন্টের একটা প্রথম অংশ কিন্তু যে জীবন প্রণালী। অনেক অনেক ধন্যবাদ। আমরা একদমই মূল প্রোগ্রামে আসছি, যে জীবন প্রণালীটা। স্যার ম্যাডামও তো বললেন যে কিছু টেস্ট, আপনাদের দুইজনের কথাতেই আমরা যেটা বুঝতে পারলাম যে ওজনটা কিন্তু একটা এই হরমোনজনিত রোগের একটা বেশিরভাগ সমস্যার একটা বহিঃপ্রকাশ, সাথে ক্লান্তি ভাব, এটাও হচ্ছে যে টায়ার্ডনেস এবং লেথার্জিক ভাব এটাও থাকে। এরকম উপসর্গগুলি পেলেই আমাদের টেস্ট করা উচিত। ম্যাডাম মোটা দাগে কিছু টেস্টের কথা বললো, কোনো স্ক্রিনিং টেস্ট বা কোনো কিছু কি গাইডলাইন আছে যে এরকম হলে আমাদের সবারই উচিত এই টেস্টগুলি করে ফেলা? কারণ অনেক ইয়াং স্টুডেন্টদেরকেও দেখা যায় যে আমি আর ওই রকম মনোযোগ ধরে রাখতে পারছি না,
আমার খুব ক্লান্তি লাগে অল্পতে, এইরকম কোনো গাইডলাইন আছে কিনা বা পরামর্শ যদি দিতে এরকম স্পেসিফিক না, যেরকম প্রবলেম নিয়ে আসবে সেটা মাথা চিন্তা করে আমাকে থিঙ্কিং আসতে হবে যে আমার কি হতে পারে এই রোগীবার। যেহেতু আমার কমন রোগ, ডায়াবেটিস একটা কমন রোগ, ওবেসিটি একটা বহিঃপ্রকাশ একটা, থাইরয়েড একটা কমন রোগ, এগুলো না লেথার্জিক দিয়ে হয়, আপনার আমাদের যে স্কিন চেঞ্জ হয়, ব্লাড প্রেশার কম থাকে, সব মিলাই আমাকে চিন্তা করতে হচ্ছে। যে ডায়াবেটিস তো হয়, আমাকে প্রথম কথা স্ক্রিনিং প্রোগ্রাম ডায়াবেটিস করতে হবে, যেটা আমরা সিম্পল র্যান্ডম ব্লাড সুগার করতে পারি, অথবা ফাস্টিং ব্লাড সুগার দেখতে পারি, অথবা দিকে কোন দিকে আমার মিলছে না তো আমরা অরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট করি, 3 দিন স্বাভাবিক খাবার খেয়ে আমার ফাস্টিং এবং গ্লুকোজ খেয়ে বা 2টা করে, এটা আমার স্ক্রিন পরীক্ষা হলো আমার ডায়াবেটিসের জন্য। ঝুঁকিগুলি দেখে সিমটম দেখে আমরা চিন্তা করতে পারি। থাইরয়েড প্রবলেম মাথা আসছে, থাইরয়েড টেস্ট করতে হবে। TSH FT4 যদি থাইরয়েড হরমোন কমে যায়, একটা টেস্ট কখনোই না। আমরা অনেকে দেখি যে শুধু TSH করতেছে, এটা না কোনো ভ্যালু দেবে না। যদি হাইপোথাইরয়েড চিন্তা করি, আমার TSH FT4 দুটো করতে হবে। যদি ওজন কমে যাচ্ছে চিন্তা করি, আমি হাইপোথাইরয়েড চিন্তা করছি, তখন TSH FT4 FT3 তিনটাই করতে হবে। যদি দেখি তোমার সাথে ল্যাথার্জিক ভাব আসছে, উইকনেস আসছে, ওজন কমে যাচ্ছে, যেটা ডক্টর চান্দাল বললেন, এডিনাল ইনসাফিসিয়েন্সি চিন্তা করছি, ব্ল্যাকনিং হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমার কর্টিসল হরমোন, ACTH হরমোন এগুলো দেখতে হবে, এডিনাল ইনসাফিসিয়েন্সি আছে কিনা, এটা প্রাইমারি হোক বা সেকেন্ডারি হোক, এগুলো দেখতে হবে। আসল ম্যাজ করছে, হাত পা কামড়াচ্ছে, এগুলি অনেক রোগী নিয়ে আসছে, ব্লাড প্রেশার অনেক হাই হয়ে যাচ্ছে বা খুব বেশি গরম লাগছে, ঠিক ক্ষেত্রে আমরা হাইপোথাইরয়েড চিন্তা করতে পারি। অথবা ব্লাড প্রেশার অনেক হাই, আচ্ছা, কন্ট্রোল করতে পারছে না, 3-4টা ওষুধ দিচ্ছে, তাহলে কেন ব্লাড প্রেশার হাই, কোনো হরমোনের কোনো প্রবলেম আছে কিনা, সেক্ষেত্রে আমরা ফিউকোমাসাটিমা চিন্তা করি। এগুলি আমরা ক্যালসিয়াম লেভেল চেক করতে, ক্যালসিয়াম লেভেল দেখছে অনেক হাই দেখতেছি, ডাক্তার পারছে ক্যালসিয়াম কেন হাই হলো, তখন PTH হরমোনে কোনো গন্ডগোল আছে কিনা, তখন পুরো প্যানেল ক্যালসিয়াম PTH এগুলো আমরা দেখতে। মানে কিছু রোগী আছে রিফার হয়ে আসতেছে, সিম্পল রুটিন চেক আপ করে আসছে, সেখান থেকে আমরা আসতেছি। কিছু আমাদের সিমটমস শুনে সাইন সিমটম দেখে পরীক্ষা নিরীক্ষা করে দেখে, তাকে ফিজিক্যাল পরীক্ষা করে দেখে তো আমরা চিন্তা করি এই রোগটা তার হতে পারে, তখন আমরা সেভাবে এক একটা রোগীর জন্য এক এক রকম আমরা পরীক্ষা নিরীক্ষা করতে চাই, বিশেষ করে হরমোন টেস্ট করতে চাই। আর মেয়েদের ক্ষেত্রে যেটা মনে করি অনেক ইরেগুলার সেটা জাস্ট রিপোর্টিভ লাইফে জাস্ট মেনার কি হয়েছে, তাহলে একটা ইরেগুলার সাইকেল চিন্তা করছে, চলতেছে, কত পিল খাচ্ছে মেনটেন করার জন্য। আমরা চিন্তা করতে পারি PCOS, যেটা বর্তমান PCOS বলে বা PMS বলি, তো সেক্ষেত্রে আমাদের পরীক্ষা করতে হবে, কারণ PMS সাথে আমার লাইফস্টাইল ইম্পর্টেন্ট জিনিস একটা, সাথে ডায়াবেটিস আসতে পারে, হাইপোথাইরয়েড থাকতে পারে, কোলেস্টেরল লেভেল হাই থাকতে পারে। আমরা সব কিছু মিলে তখন আপনি মেয়েদের বেলা বিশেষ করে 3-4 বেজে তখন আসে, অথবা ইনফার্টিলিটি নিয়ে আসছে, বাচ্চা হচ্ছে না, অথবা বাচ্চা হচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে আমাকে ডায়াবেটিস আসতে পারে, হাইপোথাইরয়েড আসতে পারে। আমরা এক একটা সিমটম চিন্তা করে এক এক গ্রুপকে একেবারে চিন্তা করতে হবে, আমরা সেভাবে টেস্টে যাই আমরা। এবং মানে সব রোগগুলি অ্যাকচুয়ালি শনাক্ত করা সম্ভব যদি আমরা রাইট টাইমে সঠিক ডাক্তারের কাছে যাই। কারণ অনেক সময় দেখা যায় এই ল্যাথার্জি বা এরকম শুধুমাত্র একটা RBS করে না, এটা আপনি যে কোনো ডাক্তারই পরীক্ষা করতে পারে, এক্স্যাক্টলি, কিন্তু যেটা ইম্পর্টেন্ট হলো সব ডাক্তার তো সব বিষয় স্পেশালিস্ট হবে না, হ্যাঁ, এটা সম্ভব না, করা সম্ভব না। এতে যে ধোক না কেন, যে টেস্ট স্ক্রিনিংটা যেন করতে পারে, রিফারেলটা খুবই ইম্পর্টেন্ট এখানে। যে জায়গায় প্রবলেম আছে সেই জায়গাতে তাকে রিফার করে, তখন সেই উনি ডিটেলস আরও কিছু দেখে তখন ট্রিটমেন্টটা শুরু করতে পারে। অনেক অনেক ধন্যবাদ স্যার। নিব ছোট্ট একটি বিরতির পরে এসেই এই যে আমাদের জীবন ব্যবস্থাপনাটা কি করা উচিত সেটা নিয়ে কথা বলবো। বিরতির আগেই আমরা কথা বলছিলাম হরমোনজনিত বিভিন্ন রোগের কিভাবে আমরা বুঝতে পারি, কিভাবে শনাক্ত করতে পারি, কিন্তু এখন আমরা কথা বলবো যখন শনাক্ত হয়ে গেল তখন কি আমরা খালি ভেঙে পড়বো, মনটা খারাপ হয়ে যাবে যে আমি একটা রোগে আক্রান্ত হয়ে গেলাম, আমার সারা জীবনের জন্য এটা ওষুধ খেতেই হবে, নাকি লাইফস্টাইল চেঞ্জের মাধ্যমে কোনোভাবে এটার মনিটর করা যায়? ম্যাডাম এটা যদি প্রথমে বলেন। জি, ধন্যবাদ। আমরা এতক্ষণ ধরে যে অসুখগুলোর কথা শুনলাম তার মধ্যে একটা হচ্ছে ওবেসিটি, যেটা স্যার বললেন যে এটা আসলে এখন খুব হাই টাইম যে এটা নিয়ে আমাদের কাজ করা উচিত, আর একটা শুনছি ডায়াবেটিস। তো এই দুইটা রোগেরই কিন্তু প্রথম কথা যেটা হচ্ছে জীবন প্রণালী, এছাড়াও যে বাকি হরমোনাল ডিজিজগুলো শুনলাম তাদেরও প্রথম কথা জীবন প্রণালী, তার সাথে তার ওষুধের কিন্তু একটা বড় ভূমিকা আছে।
এখন ডায়াবেটিসের ক্ষেত্রে যার একজন ডায়াবেটিস হয়ে গেছে এই ধরনের রোগী যেমন আপনি পাবেন, কারো কারো কিন্তু প্রি ডায়াবেটিসের একটা স্টেজ থাকে। প্রি ডায়াবেটিস স্টেজে অনেক রোগী আছে যারা একদম জাস্ট ম্যানুয়ালি হয়তো বা প্রি ডায়াবেটিক স্টেজে আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই লাইফস্টাইল চেঞ্জের মাধ্যমে তিনি কিন্তু ওইখান থেকে অনেকেই ওভারকাম করে আসতে পারেন। আর যদি এটাকে উনি ঠিকমতো মেনটেন না করেন, পরবর্তীতে কিন্তু তার এটা ডায়াবেটিক রেঞ্জে চলে যায়, তাহলে এটা তার হাতে কিন্তু। তাহলে আপনি যেটা বলছিলেন যে ভেঙে পড়বো কি না, তাহলে আমাদের যেটা করতে হবে একটা রোগীর সাথে কথা বলতে হবে। যেটা বলছিলাম আমরা সবসময় যে কাউন্সিলিং এটা একটা বড় পার্ট। চিকিৎসাটা তখনই কাজ করবে যখন রোগী বুঝবে আমার কি অসুখ হয়েছে, কেন আমি ওষুধটা খাচ্ছি, ওষুধ না খেলে আমার কি হবে, কি ঝুঁকিতে আমি পড়ব, কখন আমাকে ডাক্তার কাছে যেতে হবে, কখন আমাকে ফলো আপ করতে হবে, কখন আমাকে পরীক্ষা নিরীক্ষা করে আমাকে আবার জাজ করতে হবে যে আমার অবস্থানটা কোথায়। এই ব্যাপারটা যদি তার কাছে ক্লিন কাট থাকে তাহলে কিন্তু উনি নিজেই আপনার কাছে আসবেন। আমরা তো একটা রোগীকে পরামর্শ দিতে পারবো, কিন্তু তিনি যদি আমাদের কাছ পর্যন্ত না আসেন বা তার মাথায় যদি এটা না থাকে, এটা যে শুধু রোগী তা না, রোগীর পরিবারের সবাইকেও কিন্তু বুঝতে হবে যে এই না যে অসুখটা হয়েছে এটা একটা লাইফ লং একটা ট্রিটমেন্ট লাগবে, ম্যানেজমেন্ট লাগবে, অতএব তাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। এটা বয়স্ক রোগীদের ক্ষেত্রে আমরা অনেক সময় দেখেছি তারা একটু নেগলেক্টেড থাকে, হয়তো বা ভাবছে যে বাবা তো বয়স হয়ে গেছে বা মার তো বয়স হয়ে গেছে, এত ঘন ঘন এক বছর একবার গেলেই হয়েছে। তো আমরা সবসময় বলি যে এই যে আপনি একটা লম্বা ডিউরেশন যখন আপনি ফলো আপগুলো থেকে দূরে থাকছেন, এর মধ্যে হয়তো বা তার ডায়াবেটিসটা আনকন্ট্রোল হয়ে গেছে, এর মধ্যে হয়তো বা তার অন্যান্য হরমোনজনিত ওষুধগুলোর অ্যাডজাস্টমেন্ট হয়নি, তার কিন্তু কমপ্লিকেশন ডেভেলপ করে যায়। ওই সময় তার কিন্তু খরচ বেড়ে যায়। যখনই কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে তখন কিন্তু খরচ, যে খরচটা বাঁচানোর জন্য উনি মনে করছে যে খুবই স্বাভাবিক যে প্রত্যেকটা ফ্যামিলি কিন্তু একটা ফাইন্যান্সিয়াল স্ট্রেনের মধ্যে বা তাকে একটা প্ল্যান করে এগোতে হয়, সেই ক্ষেত্রে কিন্তু তার খরচটা কিন্তু কমে না, তখন কিন্তু হসপিটালাইজেশনের রেট বেড়ে যাচ্ছে, কমপ্লিকেশনের জন্য তার ট্রিটমেন্ট তার কস্ট বেড়ে যাচ্ছে, তাকে ড্রাগ অ্যাড করতে হচ্ছে। আগে হয়তো মুখের ওষুধে কাজ করছিল সেটাকে এখন ইনসুলিনে কনভার্ট করতে হচ্ছে, আগে হয়তো একটা ইনসুলিনের কাজ করছিল এখন 2টা ইনসুলিন লাগছে, আগে হয়তো বা তার কিডনিটা ঠিক ছিল এখন তাকে একজন নেফ্রোলজিস্টেরও পরামর্শ লাগছে। তো পরামর্শটা হচ্ছে যে আপনি ভেঙে পড়ার আসলে কিছুই নেই, রোগ জানা যাওয়াটা কিন্তু আপনি অর্ধেক খেলা জিতে গিয়েছেন এরকম। যখন আমি রোগ ধরা পড়েছে, অনেক সময় থাকি কিন্তু রোগ নির্ণয় করতে অনেকটা সময় চলে যায়। যখন রোগ ধরা পড়েছে, যখন এবং যে কটা অসুখের কথা আমরা কথা বলছি প্রত্যেকটারই কিন্তু ট্রিটমেন্ট আছে, অ্যাভেলেবেল, অ্যাফোর্ডেবল, এমন না যে এটা একদম অ্যাফোর্ডেবিলিটির বাইরে, সব রোগীদের জন্য ট্রিটমেন্টের কিন্তু ব্যবস্থা আছে। তো সেই ক্ষেত্রে যদি আমি অ্যাপ্রোপ্রিয়েট ওয়েতে ট্রিটমেন্টটা শুরু করি, ফলো আপে থাকি এবং ঝুঁকিগুলো সম্বন্ধে জেনে সেই অনুযায়ী ডাক্তারের পরামর্শ নিই, তাহলে কিন্তু ভেঙে পড়ার কিছু নেই। অনেক ধন্যবাদ ম্যাডাম। স্যার, আমি জানতে যাব এই যে হরমোনজনিত রোগ একবার শনাক্ত হলো আমার, এর মানে কি সারা জীবনের জন্য আমি এই রোগী হয়ে গেলাম, নাকি মানে অনেকের মধ্যে যে আমি রোগী একটা ভাব, কারণ আর্লি এজেও অনেকের এখন ডায়াবেটিস ধরা পড়তেছে, থাইরয়েডের সমস্যা ধরা পড়ছে, ম্যাডাম যেটা বললেন ওবেসিটি ধরা পড়ছে। ওবেসিটি তো আমরা মানে চাক্ষুষ প্রমাণেই পাই, আমার ওজন কমায় ফেললে আমার ওবেসিটি, এবং সেন্ট্রাল ওবেসিটি যদি কমে ফেলতে পারি তার মানে আমি এখান থেকে সেরে উঠলাম। এরকম ডায়াবেটিসটাও কি কন্ট্রোলে করা যায়? থাইরয়েডটা যেমন চিকিৎসা লাগবে, ম্যাডাম বললেন যে কিছু রোগ আছে হরমোনজনিত যেটা ওষুধ লাগবে সাথে জীবন প্রণালী, আর অন্য যেগুলিতে শুধু জীবন প্রণালী, সেটা কি আমি সারা জীবনের জন্য রোগী হয়ে গেলাম, নাকি এটারও কোনো ব্যবস্থা আছে? ধন্যবাদ, আপনার খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি আমি করেছেন, যে বিষয়টা নিয়ে ধরছেন যে আমি ডায়াবেটিস রোগী, আমি থাইরয়েডের রোগী, আমি হার্টের রোগী, এটা বলা যাবে না। যাবে না বলতে হবে আমি একটা মানুষ, মিস্টার করিম ডায়াবেটিস সমস্যায় ভুগছি, মিস্টার এক্স ওবেসিটি সমস্যায় ভুগছি, রোগী ভুগছি, এও বলতে হবে। একটা ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে হবে, অর্থাৎ যত ফ্রেন্ডলি আপনি হতে পারবেন রোগীর সাথে, রোগীর ফ্যামিলি মেম্বারের সাথে, এটা একটা নাজা বললেন, দিস মিন কমিউনিকেশন স্কিলটা খুবই ইম্পর্টেন্ট। কমিউনিকেশন স্কিলের উদ্দেশ্যটা হলো এটা আপনার চিকিৎসার অ্যাডহারেন্স আনা, কমপ্লেন্স আনা, এবং যেটা বললো যে কমপ্লিকেশন রোধ করা। ইনকমপ্লিট ট্রিটমেন্ট করলে সেটা হোক না আসার কারণে হোক বা ওষুধ বন্ধ করে দেওয়ার কারণে আমার কমপ্লিকেশন বাড়তেছে, কমপ্লিকেশন বাড়ে মানে কি আমার কস্ট বাড়তেছে, সব কিছু মিলে যায়। সো এখানে আমার কাউন্সেলিং ইম্পর্টেন্ট, এবং কাউন্সেলিংটা আর্ট একটা, কাউন্সেলিংটা একটা কমিউনিকেশন স্কিল একটা ইম্পর্টেন্ট। অর্থাৎ আগের দিনের চিকিৎসা ছিল ফিজিশিয়ান নির্ভরশীল, রেসপন্সিবিলিটি সম্পূর্ণ ছিল 100% ফিজিশিয়ানের উপর। এখনকার যে রোগগুলি হচ্ছে, যেটা আমরা কথা বলছি, প্রত্যেকটা কিন্তু রেসপন্সিবিলিটি
পেশেন্টের, অর্থাৎ এম্পাওয়ারমেন্ট, রেসপন্সিবিলিটি, এটা সম্পূর্ণ রোগী হাতে ছেড়ে দিতে হবে। করে গেলে আপনাকে রোগ সম্বন্ধে বলা, রোগের কমপ্লিকেশনটা বলা, ট্রিটমেন্টের উদ্দেশ্য কী, বেনিফিটটা কী, এই সব কিন্তু আমরা কাউন্সিলিং করতে হবে। শুধু খালি রুগীকে না, তার কেয়ার গিভার সাপোর্ট যারা আছেন, হাজব্যান্ড, ওয়াইফ, ফ্যামিলি মেম্বার, ছেলে মেয়ে, সবাইকে কিন্তু আমাকে ইনভলভ করতে হবে ফ্যামিলি, তাহলে সাপোর্টটা ঠিক মতো আসবে, তাহলে ট্রিটমেন্টটা আমার ঠিক মতো আসবে। এই যে পয়েন্টগুলি আছে, লাইফস্টাইল কথা বলছি আমরা, যে অবেসিটির সাথে লাইফস্টাইল জড়িত, ডায়াবেটিসের সাথে লাইফস্টাইল জড়িত, ডেফিনেটলি, কারণ লাইফস্টাইলের কারণে আমার এগুলি হচ্ছে। আবার নিয়ন্ত্রণ রাখতে গেলে লাইফস্টাইলের ভূমিকা একটা বিরাট ইম্পর্টেন্ট ফ্যাক্টর। লাইফস্টাইল বলতে আমি যে কথা বললাম, 5টা কম্পোনেন্টের কথা বললাম, এই পার্সেন্ট ইম্পর্টেন্ট, তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট 2টা। একটা হলো আমার বিহেভিয়ার চেঞ্জ, বিহেভিয়ার আমরা চেঞ্জ করে ফেলেছি, ডায়েটের বিহেভিয়ার চেঞ্জ করে ফেলেছি, ফুড হ্যাবিট চেঞ্জ করে ফেলেছি, আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি চেঞ্জ হচ্ছে, বাধ্য হয়েও চেঞ্জ হচ্ছে, কারণ এখন জব সব কি আমাকে সব চলে আসে আমাদের এআই নির্ভরশীল, টেকনিক নির্ভরশীল, এখন ফিজিক্যাল অ্যাক্টিভিটি কমে যাচ্ছে। সব মিলে আমার এই যুগের জায়গাতে এনার্জি এক্সপেন্ডিচার, এনার্জি ইনটেক, এই দুইটা মিলেই কিন্তু আমার ডায়াবেটিস, আমার ওই বাড়ছে। সেখানে আমার বিহেভিয়ার চেঞ্জটা কেমনে করতে হবে, এটা একটা বিরাট টেকনিকের ব্যাপার। এটা ইজ নট পসিবল যে 1 দিন 2 দিন 3 দিন না, প্রতিবার যখন রোগী আমাদের কাছে আসবে, প্রতি ভিজিটেই আমাকে কাউন্সেলিং, মোটিভেশন করা, মানে সময় দেওয়া, এই সময়টা কিন্তু আমাদের ফিজিশিয়ানের কাছে খুবই কম, কারণ যে রোগী ভুগছি প্রত্যেক লাইফস্টাইল জড়িত রোগে। সেক্ষেত্রে আমরা কীভাবে তাকে মোটিভেট করব, তাকে কীভাবে অ্যাডভান্স রাখবো, প্রতি ভিজিটে কথা বলা, এবং নট ইন দ্য নেগেটিভ ল্যাঙ্গুয়েজ, অলওয়েজ পজিটিভ ল্যাঙ্গুয়েজ। ওজন কমাতে বলছি, ওজন কমলো না, খাওয়া দাওয়া চেঞ্জ করতে বলছি, ফেভারিট চেঞ্জ করতে বলছি, কিন্তু কমে নাই। আমি টার্গেট ছিল প্রতি মাসে 2 কেজি কমানো, কমাইতে পারে নাই। তো ভাই আপনি তো ওজন কমাতে পারেন নাই, কে কথা বলা যাবে না। গুড, আপনি ওজন বাড়েন নাই, এটা একটা প্লাস পয়েন্ট। সো আপনাকে এইভাবে কথা বলতে হবে যাতে এনকারেজ ফিল করে, তাকে কোনো নেগেটিভ থাকে না, বায়াসনেস, স্টিগমা, যে মোটা মানুষ আপনি কিছু করতে পারবেন না, এই কথা বলা যাবে না। অলওয়েজ তার মনের ভিতরে যে ডিপ্রেশনটা থাকে, কাজ না করার আকতি থাকে, এগুলোকে আমাকে বের করে নিয়ে আসতে হবে তাকে, তাহলে রোগী আশ্বস্ত হবে। তাই ইন্টারনালাইজেশন, যে মোটিভেশন পাওয়ারটা তাকে ইমপ্রুভ করতে হবে, তাহলে তাকে জাগ্রত করতে হবে, মেন্টালি জাগ্রত করতে হবে, ফিজিক্যালি জাগ্রত করতে হবে, তাহলে আমরা লাইফস্টাইলটাকে ইম্পর্টেন্ট দিতে পারবো, বিহেভিয়ার চেঞ্জটা আমরা আনতে পারবো। তাহলে সব মিলে যায় আমি মনে করি এটা হচ্ছে কনভারসেশন বিটুইন দ্য ফিজিশিয়ান অ্যান্ড দ্য পেশেন্ট এবং তার কেয়ার গিভার। তাহলে একটা জয়েন্টলি যদি আমরা কাজটা করি, তাহলে আমার সাকসেসটা বেশি আসবে। অনেক অনেক ধন্যবাদ স্যার। এবং আপনার কথার মাধ্যমে আমরা একটা জিনিস বুঝলাম যে এই যে ফিজিক্যাল একটা অসুখ বা হরমোনজনিত সমস্যা, এর সাথে কিন্তু সরাসরি সম্পর্কিত মেন্টাল হেলথ, মানসিক সমস্যার জন্য, সে বিষয়ে আমাদের কথা বলতে হবে গুরুত্ব। কারণ এই হরমোনজনিত সমস্যার সরাসরি হয়তো একজন ডিপ্রেশনের কারণ না, কিন্তু এর ইফেক্ট এটা, সেটা নিয়েও কথা বলেন আপনি, যে আমার রোগ হয়েছে আমি সারা জীবন তো ভুগবো, হ্যাঁ, তাই না? এটা মেন্টালি সে অলরেডি ডিপ্রেস হয়ে যায়। তাকে বলতে হবে হ্যাঁ আপনার রোগ সমস্যাটা হয়েছে, কিন্তু সম্ভব এটাকে ঠিক রাখা এবং আপনি সুস্থ জীবনযাপন করা, এটাও সম্ভব। যেটা আমি সবসময় যেটা বলি যে হ্যাঁ, আপনার চশমা যে পড়েন, এটা তো একটা রোগ, এটা নিয়ে তো আপনি কখনো কনসার্নে থাকেন না। তো এইরকম ভাবে যদি একটু মোটিভেট করানো যায়, আমরা এই জিনিসগুলিকে নিয়ে আরও কথা বলবো। আর আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়, এই যে হরমোনজনিত সমস্যা থাকুক বা না থাকুক, একটা মানুষের রিপ্রোডাক্টিভ এইজের সাথেও কিন্তু এটা সরাসরি ইম্প্যাক্ট ফেলে। তো সেই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো, তার আগে নিব ছোট্ট একটি বিরতি। বিরতির আগে আমরা কথা বলছিলাম হরমোনজনিত বিভিন্ন রোগ নিয়ে, এর যে প্রভাবটা পড়ে সারা জীবনের উপর সেটা নিয়ে। আর এখন আমরা কথা বলবো এই হরমোনজনিত সমস্যায় রিপ্রোডাক্টিভ পিরিয়ড অফ লাইফে যেই সমস্যাগুলি হতে পারে সেটা নিয়ে। ম্যাডাম, এই সময়ে এখানে এসে আপনার কাছে জানতে পারবো, এই হরমোনজনিত সমস্যার কারণে একটা মানুষের জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ রিপ্রোডাক্টিভ হেলথ, এটার উপর কোনো প্রভাব পড়ে নাকি? প্রভাব তো অবশ্যই আছে, সেটা ডায়াবেটিসই হোক বা অন্যান্য হরমোনজনিত যে কোনো অসুখই হোক। আমরা
মানে তার ইনফার্টিলিটি যেহেতু এখন একটা বিগ কনসার্ন আমাদের ইনফার্টিলিটি ছাড়াও সোসাইটিতে। রিপ্রোডাক্টিভ এজে একটা মহিলার কিন্তু শুরু হয়, যেটা আমরা যখন বলি স্টার্টিং অফ রিপ্রোডাক্টিভ এজ, সেটা হচ্ছে মেনস্ট্রুয়েশন। এটাই তো প্রথমেই মায়েরা যেটা নিয়ে খুব অরিড হয়ে যায় যে তার মাসিক হয় দেরিতে শুরু হয়েছে, এবং কম্পেয়ার করে। মায়েরা কম্পেয়ারটা কীভাবে করে, আমার বড় মেয়ের তো এই বয়সেই মাসিক হয়ে গেছে, অথবা তার ক্লাসের তো অন্য বাচ্চাদের মাসিকটা রেগুলার চলতেছে, আমার এই মেয়ের তো এখনো মাসিক হয়নি। সেখান থেকে তাদের একটা অ্যাংশাসনেস থেকে তারা চলে আসে যে কী ব্যাপার, হ্যাঁ, এই কম্প্যারিজন থেকে আসে। এটা একটা জিনিস। আবার কি মাসিক হওয়ার পরে ইরেগুলারিটি, কারো হয়তো বা অনেকদিন পরে গ্যাপ হচ্ছে, মানে সাইক্লিক্যাল ব্লিডিং হচ্ছে না, আবার কারো হয়তো বা এক্সেসিভ ব্লিডিং হচ্ছে। তাতে যেটা হচ্ছে যে তার স্কুলের পারফরমেন্স খারাপ হচ্ছে, সেটা না কিন্তু মায়েরা খুব অরিড হয়ে চলে আসছে। এই গ্রুপের রিপ্রোডাক্টিভ এজের একদম শুরুর দিকে এই গ্রুপটা আমাদের কাছে খুব বেশি আসে। তার সাথে যদি তার আমরা যেটা PMS এর সিমটমগুলো যদি বলি, কারো কারো হার্সিটিজম থাকে, অবাঞ্ছিত লোম, হ্যাঁ, এটা কিন্তু তাদেরকে খুব কষ্ট দেয়। হ্যাঁ, সে কারোর সাথে মিশছে না, তার সোশ্যালি সে কিন্তু আইসোলেটেড হয়ে যাচ্ছে। ক্লাসের হয়তো বা অন্যরা তাকে বুলিং করছে, হ্যাঁ, এটা ওবেসিটির জন্য হয়, এই তুই তো মোটা, কেউ হয়তো একটা বাজে একটা নামে তাকে পিছন থেকে ডাকছে, সেটা নিয়ে বলছে আমি আর স্কুলে যাব না। হ্যাঁ, মায়েরা চলে আসছে, কী করি মেয়েটাকে নিয়ে, ওজন তো কিছুতেই কমাতে পারছে না, আমি তো খুব কমিয়ে খাবার দিচ্ছি, হ্যাঁ, বা এই যে আমি যেটা বললাম যে হার্সিটিজমের কথা বললাম, এগুলো নিয়েও কিন্তু মায়েরা আসছেন। তো শুরুটা হয় আসলে এটা দিয়ে। তো সেখান থেকে তার ফাইটটা শুরু হয়, এই PMS বলেন বা ওবেসিটি বলেন। তো সেইখানে কিন্তু একটা বড় ভূমিকা হচ্ছে ওই যেটা স্যার বলছিলেন যে আমরা বারবারই বলার চেষ্টা করতেছি যে একটা হচ্ছে কম্পেয়ার করবেন না। মায়েদেরকে আমরা প্রথমেই বলি আমার বড় বাচ্চার এরকম উমুকের হয়েছে তো ওর এরকম কেন, হাতের 5 আঙ্গুল সমান না, অর্থাৎ প্রত্যেকটা বাচ্চার একই সময় পিরিয়ড শুরু হবে তা কিন্তু না। তাহলে অযথা দুশ্চিন্তা না করে ডাক্তারের পরামর্শ যেটার জন্য উনি এসেছেন সেটার জন্য অ্যাপ্রিসিয়েট করা, আপনি পারফেক্ট সময়ে এসেছেন তাকে অ্যাসিওর করা, যদি টাইম না হয়ে থাকে বা তার কোনো সমস্যা থাকে সেটাকে ডিটেক্ট করা এবং সেটা নিয়ে তার সাথে কথা বলা যে এই সমস্যা হয়েছে, তার PMS আছে অথবা তার ওবেসিটি, তাকে কমিয়ে নিতে হবে, অথবা তার হরমোনাল অন্য কোনো প্রবলেম আছে যেটার জন্য ট্রিটমেন্ট লাগবে, বা এই ট্রিটমেন্টটার জন্য এরকম তাকে ঝুঁকিতে পড়তে হতে পারে, অথবা না করলে ওই ধরনের ঝুঁকি হতে পারে। এই ক্লিন কাট কথাগুলো যখন বাচ্চাটি মা এবং অবশ্যই বাচ্চার বাবা এই সবার সামনে যখন বলা হচ্ছে, তখন কিন্তু তারা কিন্তু অনেকটাই সাপোর্টিভ হয়ে যায়। বাচ্চা অনেকে আছে, বাচ্চার মা কিন্তু খুব বকাবকি করে যে সারাদিন টিভি দেখে, এইগুলো কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে। বাচ্চারা এই বয়সে একটু তাদের কিন্তু ইমোশনালি তারা লেভেল থাকে, হ্যাঁ, অনলাইনে অর্ডার করে খাচ্ছে, হ্যাঁ, নেগেটিভভাবে এসে বলে হ্যাঁ কোনোভাবেই তাদেরকে আপনি একটু বলে দেন, হ্যাঁ, খাওয়া বন্ধ করার জন্য আমি অনেক চেষ্টা করছি, কোনো কথা শুনে না। হ্যাঁ, এটা অবশ্যই একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে, কিন্তু সেটা কিন্তু তাকে বুঝিয়ে বলতে হবে। এই বয়সে একটি বাচ্চাকে ওজন কমানো কিন্তু সবচেয়ে ডিফিকাল্ট। একটা অ্যাডাল্ট মানুষকে আপনি যতটা নিয়মকানুনের মধ্যে রাখতে পারবেন, এই বাচ্চাটা তার স্কুল থাকে, আমাদের এখনকার স্কুলের যে প্যাটার্ন, আমাদের ইনফ্রাস্ট্রাকচারই অনেক ঝামেলা আছে। আমাদের একটা সময় আমরা সবারই ছোটোবেলা একটা বড় স্কুল মাঠ ছিল, এরকম আমরা সবাই কিন্তু দেখে বড় হয়ে গেছি যে সেই স্কুল মাঠে আমরা খেলতাম। তো এখনকার বেশিরভাগ স্কুলের গ্রাউন্ড কিন্তু সেরকমভাবে কিন্তু এস্টাবলিশড নাই। পড়ালেখার প্যাটার্ন যেটা হয়েছে, বাচ্চারা সারাদিন স্কুলের পরে আরেকটা এক্সেসিভ স্ট্রেস হচ্ছে কোচিং টিচারের কাছে, আমাদের থেকেও বেশি সময় তারা ঘরের বাইরে থাকছে। সারাদিন যখন বাইরে থাকছে তার খাবার দাবার প্যাটার্নটা ঠিক থাকছে না, সে কিন্তু বাইরের খাবার খাচ্ছে, তার সাথে তার মাও খাচ্ছে, কারণ মা তাকে সবসময় সব জায়গায় তাকে টেক কেয়ার করতেছে। তো এইটা একটা স্ট্রেস তৈরি করে। এই বাচ্চাটা যখন বাসায় আসছে রাতের বেলা, সে ক্লান্ত, তার মধ্যেও তার স্ট্রেস আছে, আগামীকাল আমার একটা এক্সাম আছে, তার রাতের ঘুম কিন্তু নাই, সে কিন্তু আবার পড়াশোনা শুরু করেছে। তো আমাদের এই যে স্ট্রেস, এই যে ঘুমের প্যাটার্ন, আমরা যেটাকে সার্কেডিয়ান রিদম বলি, এগুলো কিন্তু আমাদের বডির যে হরমোনগুলো, এই হরমোনগুলোকে ইমব্যালেন্স করে, যার ফলে আমাদের যখনই আপনি মানে হরমোনাল ইমব্যালেন্স হবে, আমাদের বডির যে কোনো অসুখের পিছনে, এটা আপনি প্রেশার বলেন, ডায়াবেটিস বলেন, আপনি থাইরয়েড বলেন, এছাড়া আমাদের আদার্স যে ফ্যাটি লিভার বলেন, মেটাবলিক সিনড্রোম বলেন, সব কিছুর পিছনে কিন্তু হরমোনের একটা বড় ভূমিকা আছে। নর্মালভাবে আমরা যে চলাফেরা করি, কথাবার্তা বলি, সব কিছুর পিছনে হরমোনের একটা বিশাল ভূমিকা আছে। এই হরমোনটাকে আপনি যখন তার স্বাভাবিক পরিবেশটা দিতে পারছেন না, তার সিকেশন হওয়ার, কখন বাড়বে, কখন কমবে, কখন সে রেস্টে থাকবে, এই জিনিসটাকে যখন আমি হ্যাম্পার করছি, তখনই কিন্তু আমার প্রবলেমগুলো শুরু হচ্ছে। অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম। এবং আসলে আমাদের যেটা রিপ্রোডাক্টিভ বলতেই আমি খালি বুঝি যে বাচ্চা হওয়ার জন্য যে প্রেগনেন্ট হতে হবে সেই সময়টা, কিন্তু খুব সুন্দর মতো আপনি যে রিপ্রোডাক্টিভ স্টার্ট মেনার্কি থেকে যে শুরু, মানে পিরিয়ড শুরুর সময়টা থেকেই যে হরমোনের
একটা প্রভাব চেঞ্জ আমাদের শরীরে হয়, খুব সুন্দর মতো বুঝিয়ে বলেছেন স্যার। আমরা তো ম্যাডামের কাছ থেকে এইটুকু শুনলাম, জি। আমি আপনার কাছ থেকে শুনতে যাব একদম ওই যে আমরা যেটা বুঝি প্রেগনেন্ট সময়ে হরমোনজনিত যে পরিবর্তনগুলি হয়, জেস্টেশনাল যে ডায়াবেটিস হয় বা থাইরয়েডের সমস্যা হলে কি কি করণীয় উচিত বা বিশেষ কি গুরুত্ব দেওয়া উচিত যদি একটু বলেন। গুরুত্ব যেটা ইম্পর্টেন্ট হলো যে প্রেগনেন্সির সময় ডায়াবেটিস আসতে পারে, আসতে পারে। এটা ঠিক না। তার আগে আমাকে দেখতে হবে যে আমার প্রেগনেন্সির ডায়াবেটিস আসবে কিনা সেটা চিন্তা করা। সো বিফোর প্রেগনেন্সি কনসেপ্ট করার আগে প্ল্যান করতে আমাকে ওয়েট কমাইতে হবে, একটা ইম্পর্টেন্ট বিষয়। যেটা লাইফস্টাইলের কথা বললাম, যে বিটুইট লাইফস্টাইলটা ইম্পর্টেন্ট ভূমিকা, বিশেষ করে পিএমএস যেটা বললাম, পিসিওএস যেটা বললাম, ইরেগুলার সাইকেল যেটা বললাম, এটা তো আমার লাইফস্টাইলের কারণেই এই রোগটা হচ্ছে। আবার যখন ট্রিটমেন্ট করতে যাব সেম কথাই আসতেছে, যে রোগটা হচ্ছে লাইফস্টাইল অ্যাবনর্মালিটির জন্য, আর ট্রিটমেন্টটা হলো লাইফস্টাইলকে ঠিক রাখো। ঠিক এখানেও তাই, জিডিএম হচ্ছে তার, আবার ট্রিটমেন্ট কিন্তু আবার একই কথা আসছে, আমার লাইফস্টাইল ঠিক রাখো। রোগটা হওয়ার জন্য আগেও যাতে না হয় সেজন্য লাইফস্টাইল ঠিক রাখো। রোগটা যখন হয়ে গেল আবার ট্রিটমেন্ট কিন্তু একটা বিরাট ভূমিকা রাখছে, এই লাইফস্টাইল ঠিক রাখো। তাহলে একটা বিষয় থাইরয়েডের বেলাও তাই আসবে, এখানে মোট হয়ে যাচ্ছে, হাইপোথাইরয়েডের জন্য অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট তো করা লাগবে, সাথে ওয়েটটাকে ঠিক রাখার জন্য আমাকে অবশ্যই তাকে লাইফস্টাইলটা ঠিক রাখতে হবে। এখানে ব্লাড প্রেশার হাই আসছে, একই আবার লাইফস্টাইল ঠিক রাখার কথা আসবে। তো সব জায়গাতে কিন্তু লাইফস্টাইল ইনিশিয়েশনও রোগটা শুরু হওয়ার জন্য আমার লাইফস্টাইল একটা ফ্যাক্টর, আবার ট্রিটমেন্টটা করতে গেলে আমার লাইফস্টাইল একটা ইম্পর্টেন্ট ইস্যুই দাঁড়াবে, একটা পার্ট আমাদের আসতে। সেই দিক দুটো মিলিয়ে যদি বলি, তা আমার এখানে আগে কথাতে আসছে আমি, যে আমার একটা বিরাট পয়েন্ট হলো আমার এখানে আমার জনসাধারণের লাইফস্টাইলটাকে ঠিক রাখার পদ্ধতিগুলিকে আমাকে ব্যাখ্যা করা, এবং ঠিক সেভাবে আমার পলিসি মেকিংয়ে যাইতে হবে, প্ল্যান নগরায়ণ করা লাগবে। ইচ্ছা মতো আমার নগরায়ণ করা যাবে না, রেসিডেন্সিয়াল ঘর করা যাবে না, একটা খেলার মাঠ থাকতে হবে, স্কুল থাকতে হবে, স্কুলের খেলার মাঠ থাকতে হবে, ফাস্টফুড একটা কালচার চলে আসছে, বিশেষ করে আনপ্ল্যান্ড আনরেস্ট্রিক্টেড কোনো প্ল্যান প্রোগ্রাম কিছু নাই, আমার ফুড কালচার চলে আসছে। এইগুলোকে আমাকে আওতায় নিয়ে আসতে হবে, যে স্কুলের সামনে কেন ফাস্টফুডের দোকান থাকবে, মানে এটা অ্যাডভার্টাইজমেন্ট সাধারণভাবে সম্ভব করতেছি না। আমরা, অ্যাডভার্টাইজমেন্ট করতেছি আমরা, আমার শাকসে একটা খাইলে 3টা ফ্রি, এগুলো চলবে না। আমরা পেপারে দেওয়া দরকার নাই, টিভিতে থাকা দরকার নাই, চ্যানেলে থাকা দরকার নাই। এগুলো যত দিবেন অতই আকৃষ্ট বেশি আসবে, কোন মুহূর্তে ছেলেমেয়েরা তো আকৃষ্ট বেশি আসবে, বড়রা তো হচ্ছেই, বাচ্চারাও কিন্তু হচ্ছে। তাহলে এই যে পলিসি মেকিং জায়গাগুলি আসছে, এগুলোতে আমাকে চেঞ্জ না আসতে পারলে শুধু আপনি একা বসে কথা বলে কখনোই আসবে। অর্থাৎ সমস্ত রোগের পিছনে একটা বিরাট ফ্যাক্টর রইল আমার অ্যাবনর্মাল লাইফস্টাইল, আবার ট্রিটমেন্টের বেলা হবে আমার অ্যাবনর্মাল লাইফস্টাইল। তো আমাকে এই জায়গাতে আমাদের যদি পলিসি মেকিং না করি, প্রত্যেকটা পয়েন্ট ধরে আমার পলিসি মেকিং যেতে হবে। একটা নগরায়ণ হচ্ছে, কোনো খেলার মাঠ নাই, একটা পার্ক নাই, কোথাও মানুষ হাঁটবে তার জায়গাও নাই, আমার রাস্তা তো আমার দোকানপাটে ভর্তি, মাঝে হাঁটবে রাস্তাতে সেটাও না। বিদেশে যান দেখবেন রাস্তা সুন্দর, মানুষ হাঁটতেছে, কিন্তু আমাদের সে সব সুযোগও নাই। তাহলে এই যে জায়গাগুলো নগরায়ণ করতে গেলে আমার যে পলিসি মেকিং লাগবে, এটাও কিন্তু আমাদের ভিতরে অ্যাবসেন্ট। সো এই জায়গাতে মনে হয় আমাদের কাজ করা অনেক অনেক ধন্যবাদ স্যার, কারণ মানে খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট মানে তুলে এনেছেন, এই যে পলিসি মেকিংয়ের জায়গায়। যেমন ফাস্ট ফুড যে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, মানে বেশি তৈলাক্ত খাবার, বেশি আনহেলদি ফুডটা আমাদের যে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এটা সিগারেটের মতোই তো ক্ষতিকর। ওই প্রত্যেকটা খাবারের লেভেলে থাকতে হবে যে এটা কি কি ক্ষতিকর। হ্যাঁ, অনেক ধন্যবাদ স্যার। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আমরা আলোচনা এই পর্যায়ে এসেছি। নিব ছোট্ট একটি বিরতির পরে এসে আমরা শেষে কথা বলবো এই জীবন প্রণালীর কোন কোন বিষয়টা অ্যাকচুয়ালি না করলেই না, সেই বিষয়গুলি নিয়ে। বিরতির আগেই আমরা কথা বলছিলাম হরমোনজনিত বিভিন্ন সমস্যা নিয়ে, এবং এর জন্য যে লাইফস্টাইলটা চেঞ্জ করা উচিত, এবং তার সাথে আমাদের এই পলিসি মেকিংয়ে কোনো কিছু করণীয় আছে কিনা সেই বিষয়গুলি নিয়ে। আর শেষের এই পর্যায়ে ম্যাডাম আমি আপনার কাছে জানতে চাবো, আমরা জীবন প্রণালী নিয়ে কথা বলছিলাম, ব্যবস্থাপনা নিয়ে কথা বলছিলাম, কিন্তু একদম যদি মোটা দাগে সাধারণ মানুষের জন্য যে কি কি পরামর্শ, যে
অন্তত এটা করতে হবে, অন্তত এইটুকু করলে আপনি ভালো থাকতে পারবেন, সেরকম যদি কিছু পরামর্শ থাকে? ধন্যবাদ। কথা বলছি যদিও আজকে আমাদের হরমোনজনিত রোগীদের জন্য জীবন প্রণালী নিয়ে, কিন্তু আসলে যে জীবন প্রণালীটা নিয়ে আমরা কথা বলি এটা কিন্তু একটি স্বাস্থ্যকর জীবন প্রণালী, যেটা আসলে প্রত্যেকটি মানুষেরই টার্গেট হওয়া উচিত। আমার হরমোনজনিত অসুখ থাকুক বা না থাকুক, আমার ডায়াবেটিস থাকুক বা না থাকুক, আমাদের সবারই আসলে এই সুনিয়ন্ত্রিত জীবন যাপনটা করা উচিত ফর প্রিভেনশন, যেন আমার পরবর্তীতে গিয়ে যেন আমার ডায়াবেটিস না হয়, পরবর্তীতে গিয়ে যেন আমার ওবেসিটি না হয় বা পিএমএস না হয়, অথবা আমার অন্যান্য যে কোনো ধরনের আমরা হাইপারটেনশনের কথা বলতে পারি, ইসকেমিক হার্ট ডিজিজের কথা বলতে পারি। এখন যেটা হয় আর কি, যে একজন রোগীর ক্ষেত্রে যে উনি হয়তো মনে করছেন যে এটা আমার জন্য ম্যান্ডেটরি, আর আমরা ভাবছি আমাদের জন্য ম্যান্ডেটরি না, এই কথাটা একদমই ভুল। প্রত্যেকের জন্যই লাইফস্টাইল মেনে চলাটা ম্যান্ডেটরি। যদি আমি সুস্থ থাকতে চাই তাহলে আমাদের এই লাইফস্টাইল মেনটেন করে চলা উচিত। তার মধ্যে প্রথম যে কথাটা আসে সেটা হচ্ছে খাদ্য প্রণালী, খাদ্য তালিকা, যেটা নিয়ে স্যার বলছিলেন। আমরা যে প্রতিদিন ডেইলি খাবারটা খাই, যদি আমার ওবেসিটি থাকে অথবা আমার ডায়াবেটিস থাকে অথবা আমি কোনোভাবেই ওজন কমাতে পারছি না, আমার পিএমএস আছে, সেক্ষেত্রে কিন্তু একজন নিউট্রিশনিস্টের পরামর্শ অনুযায়ী খাদ্য তালিকা একটি তালিকা করে সে অনুযায়ী খাবার গ্রহণ করাটাই বুদ্ধিমানের কাজ। তো সেক্ষেত্রে আমরা যদি মোটা দাগে বলি যে আমরা আসলে কি করি, আমরা কি কাজ করি, আমাদের কি চেয়ার টেবিলে বসে কাজ, আমাদের কায়িক পরিশ্রম একদমই হচ্ছে না, অথবা একজন কায়িক পরিশ্রম করছেন, একজন রিক্সা পোলার অথবা যিনি হয়তোবা খেতে কাজ করছেন, তার জন্য কিন্তু তার ক্যালোরি রিকোয়ারমেন্টটা ডিফারেন্ট হবে। তো তার রিকোয়ারমেন্ট অনুযায়ী তার এই খাদ্য তালিকাটি রেডি করা হয়। এটি কিন্তু এমন না যে আমার টাকা আছে অথবা আমার খাদ্য তালিকাটা খুব রিচ হবে, আমার টাকা নাই খাদ্য তালিকাটা কম রিচ হবে, তা কিন্তু না। এটা হচ্ছে ক্যালোরি অনুযায়ী, রিকোয়ারমেন্ট অনুযায়ী, ডেইলি রিকোয়ারমেন্ট। মেয়েদের একরকম হতে পারে, ছেলেদের একরকম, যিনি রিপ্রোডাক্টিভ এজে আছেন বা প্রেগনেন্ট যিনি তার একরকম, যিনি বয়স্ক রোগী আছেন তার আরেক রকম, গ্রোয়িং এজে যারা আছেন তারা আরেক রকম। তাহলে খাদ্য তালিকাটা যদি আমি মোটা দাগে বলি, আমরা একটা প্লেট মডেলের কথা বলি সবসময়, যে আমরা খাওয়ার সময় পোষণটা আসলে কন্ট্রোল করতে পারি না। আমি যদি প্লেট মডেলটাকে চিন্তা করে আমার প্লেটটিকে সাজাই, তাহলে কিন্তু আমার এত মেপে খাওয়ারও দরকার পড়ে না। আমার একটা এজাম্পশন থাকে যে আমি মোটামুটি আমার ক্যালোরি অনুযায়ী একটা অ্যাপ্রোপ্রিয়েট ডায়েট নিতে পেরেছি। তো সেটা হচ্ছে আমাদের প্লেটটাকে আমরা যদি 4 ভাগ করি, তাহলে অর্ধেক ভাগ হবে আমাদের ফল মূল সবজি, এটা দিয়ে পরিপূর্ণ থাকবে। তার যে বাকি অর্ধেক, তারও অর্ধেকটা মানে 4 ভাগের 1/4 যেটা, সেটা হবে হচ্ছে প্রোটিন জাতীয় খাবার। তার মধ্যে ডিম, দুধ, মাছ, মাংস এসবই চলে আসবে। আর বাকি অংশটা হবে হচ্ছে আমার কার্বোহাইড্রেটের মধ্যে আমাদের রুটি বা ভাত হতে পারে। তো তার সাথে আমরা ফলমূলের মধ্যে তো বললাম, অবশ্যই আমাদের ডেইলি সার্ভিংসের মধ্যে যেন একটা ফ্রুটস থাকে, সেটা আমরা সবসময় এনকারেজ করি। প্রোটিন জাতীয় খাবারের মধ্যে আমাদের পোলট্রি যেগুলো, ডিম, দুধের কথা আমরা এনকারেজ করি। আর তারপরে কথাটা যেটা আসবে সেটা হচ্ছে, অনেকেই বলে যে আমি তো খাওয়া খুব কন্ট্রোল করে খাই, তারপরে ওজন বাড়ছে। কারণ উনি যে ক্যালোরিটা নিচ্ছেন সেটাকে খরচ করছেন না, ওই যে বসে বসে কাজ। হ্যাঁ, তো আমরা যদি হিস্ট্রি নিই দেখা যাবে যে উনি সকাল থেকে রাত পর্যন্ত, এটা কিন্তু আমরা খুব কমনলি শুনি, ম্যাডাম সকাল থেকে রাত পর্যন্ত আমি অনেক কাজ করি, আমার বাচ্চাকে স্কুলে নিয়ে যাই, স্কুল থেকে নিয়ে আসি, কোচিংয়ে নিয়ে যাই। এটা তার অ্যাক্টিভ লাইফ, বাট এটা কিন্তু এক্সারসাইজ না। আচ্ছা, হ্যাঁ, উনি অ্যাক্টিভ লাইফ লিড করছেন, বসে বসে থাকছেন না, এটা প্লাস পয়েন্ট। এটার জন্য আমি তাকে নেগেটিভ পয়েন্ট দিচ্ছি না, অথবা বলছি না যে এটা কোনো কাজ না, এটাও তার অ্যাক্টিভ লাইফের মধ্যে যাচ্ছে। কিন্তু এক্সারসাইজ কিন্তু তাকে একটা ডিফাইন ওয়েতে এক্সারসাইজ করতে হবে। আমরা সাধারণত বলে থাকি যে কমপক্ষে 50 মিনিট, ঠিক আছে, সপ্তাহে 130 মিনিট, সপ্তাহে যদি আমি 150 মিনিট এক্সারসাইজ করি, হ্যাঁ, তাহলে আপনি 30 মিনিট হলে 3 5 15, সপ্তাহে কমপক্ষে 5 দিন। আমরা যদি হ্যাঁ একটু দ্রুত গতিতে, আমাদের শরীরকে এক্সট্রা গুরুত্ব দিতে হবে, যত্ন নিতে হবে বা প্রায়োরিটি দিতে হবে। যত্নও যদি না নিতে হবে, প্রায়োরিটি। আমাদের সপ্তাহে 150 মিনিট, মানে ডেইলি আমার 30 মিনিট করে, 5 দিন, 2 দিন ছুটি। এই হিসাবেও যদি আমি আমার শরীরকে যত্ন নিই, আমার শরীর আমাকে গুড রেজাল্ট, রিটার্ন আমি এই রিওয়ার্ডটা আমিই পাবো, অন্য কেউ পাবে না, আমিই পাবো। এক্স্যাক্টলি। অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম। স্যার, আমি এবার আপনার কাছে একদম লাস্টে জানতে যাব, আপনি অবশ্যই জীবন প্রণালী নিয়ে, ব্যবস্থাপনা নিয়ে ম্যাডাম কথা বললেন, আমরাও পুরো প্রোগ্রাম ধরে কথা বললাম। আপনি একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় তুলে নিয়ে এসেছেন, পলিসি মেকিংয়ে কাজ করতে হবে। শুধু ব্যক্তি লেভেলে কাজ করলে এটার গ্রেটার আউটকাম পাবো না। আমাদের দেশে এখনই ডায়াবেটিসের সংখ্যা, হরমোনের রোগের সংখ্যা দিন দিন বাড়ছে। সো আপনি যেহেতু একটা নীতি নির্ধারণের অবস্থানে আছেনও কিছুটা হলেও, যে বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি, এই সোসাইটির পক্ষ থেকে কোনো কি পদক্ষেপ বা কোনো দিক নির্দেশনা আছে? ধন্যবাদ আপনাকে। আমরা লাইফস্টাইল নিয়ে কথা বলছি, হেলদি লাইফস্টাইল, সুশৃঙ্খল সুস্বাস্থ্যকর জীবনযাত্রা নিয়ে। সেখানে ডায়েট একটা ফ্যাক্টর, ফিজিক্যাল অ্যাক্টিভিটি একটা ফ্যাক্টর, ঘুম একটা ফ্যাক্টর,
স্ক্রিন টাইম একটা ফ্যাক্টর, স্ট্রেস একটা ফ্যাক্টর। প্রত্যেকটা ফ্যাক্টরকে নিয়ে যে লাইফস্টাইল যে পার্টটা আছে এটা আমার সাথে যে দুটোগুলি জড়িত হয়, মেনলি ওবেসিটি পার্টটা চিন্তা করছি, ডায়াবেটিস পার্টটা চিন্তা করছি। অলরেডি আমরা বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি, গভর্নমেন্টের সাথে, বাংলাদেশ ডায়াবেটিস সমিতির সাথে আমরা জয়েন্টলি আমরা পলিসি মেকিংয়ের সাথে কাজ করছি। আমরা গাইডলাইন তৈরি করছি, ডায়াবেটিসের গাইডলাইন তৈরি করা হয়েছে, ওবেসিটি গাইডলাইন তৈরি করা হচ্ছে। এছাড়া বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি আরেকটা প্রোগ্রাম নিয়েছে ফিজিশিয়ানকে অ্যাওয়ার করা এই ওবেসিটি নিয়ে। তার সাথে আমাদের স্কুল প্রোগ্রাম হবে, স্কুলের বাচ্চাদের নিয়ে প্রোগ্রাম করবো আমরা, এই লাইফস্টাইলকে নিয়ে আমরা অলরেডি আমরা করে ফেলেছি, আমরা মডিউল তৈরি করে বসছি। আমরা স্কুল যাবো, গিয়ে আমরা বাচ্চাদের নিয়ে কথা বলবো, ফ্যামিলি নিয়ে কথা বলবো, আমাদের টিচারদের নিয়ে কথা বলবো, তারপর আমাদের যে ফিজিশিয়ান যারা তাদের নিয়ে কথা বলবো, যে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা, লাইফস্টাইল কীভাবে চেঞ্জ করা যায় এটা করা নেওয়া। এছাড়া আমরা অনলাইন প্রোগ্রাম বাংলাদেশ ডায়াবেটিস সমিতি নিয়েছে লাইফস্টাইল চেঞ্জ করার জন্য, যে অনলাইন প্ল্যাটফর্ম তৈরি করার জন্য আমরা অলরেডি পলিসি মেকিং যাচ্ছি। এছাড়া যেটা হবে লাইফস্টাইলের সাথে জড়িত আমাদের 3টা প্রোগ্রাম অলরেডি চলছে আমাদের রিলিজিয়াস লিডারকে নিয়ে। একটা হলো যে আমাদের যে ইমাম, তার মসজিদে ইমাম সাহেব আছেন, বা পুরোহিত যারা আছেন, পাদ্রী যারা আছেন, তাদের নিয়ে আমরা প্রোগ্রাম শুরু করছি অলরেডি। এটা সাকসেসফুল প্রোগ্রাম একটা, অলরেডি এটা WHO বলেন, ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশন অলরেডি টেক আপ করেছি আমাদের প্রোগ্রামটা যে করেছি, সাকসেসফুল প্রোগ্রাম। ইমামদেরকে প্রশিক্ষণ করেছি আমরা লাইফস্টাইল নিয়ে, খাদ্যাভ্যাস নিয়ে। তারা বিভিন্ন বক্তৃতা দিবে, খুতবা দিবে, বলবে খাদ্য কী খাওয়া উচিত, ফিজিক্যাল অ্যাক্টিভিটি কী করা উচিত। এই প্রোগ্রামটা সাকসেসফুল। আমরা দেখেছি যে একটা গ্রুপকে আমরা ইমামদের প্রশিক্ষণ দিচ্ছি, ওই এরিয়াতে ডায়াবেটিস প্রবণতা কেমন হয়েছে, আর যে এরিয়াতে প্রশিক্ষণ দিই না তার কী প্রবণতা আসে। দেখা যাচ্ছে যারা প্রশিক্ষণ পেয়েছে তার এরিয়াতে ডায়াবেটিসের প্রবণতা কম, সিম্পল লাইফস্টাইল চেঞ্জ করে, খাদ্যাভ্যাস চেঞ্জ করে, ফিজিক্যাল অ্যাক্টিভিটি চেঞ্জ করে আমরা করেছি। এটা পরীক্ষিত অলরেডি অন্যান্য আমাদের যে মুসলিম কান্ট্রি তারা এটাকে অ্যাডপ্ট করার চেষ্টা করছে। এই দিন সামনে একটা মিটিং আছে, আমাদের মিটিংয়ে অর্ডার চেষ্টা করবে পলিসি মেকিংয়ের জন্য, যে কীভাবে করা যেতে পারে। এখানে আমার অল স্টেক হোল্ডার, WHO, ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশন, গভর্নমেন্ট, আমার সব কিন্তু আমাদের এখানে থাকবেন। এখানে ওরা পলিসি মেকিং আমরা যাব, প্রত্যেক কান্ট্রিতে যে আমরা এইভাবে পলিসি মেকিংয়ে যাই, ডেফিনেটলি একটা পজিটিভ আমরা ইম্প্যাক্ট পাবো। অনেক অনেক ধন্যবাদ স্যার এবং ম্যাডাম আপনাদের দুজনকে আমাদের সাথে সময় দেওয়ার জন্য, এবং খুব সুন্দর এবং সহজে এই দীর্ঘমেয়াদী জীবনযাত্রা কীরকম হলে আমাদের এই হরমোনজনিত রোগগুলি থেকে আমরা ভালো থাকতে পারি সে বিষয়ে নিয়ে কথা বলার জন্য ধন্যবাদ। ধন্যবাদ।